দিন, বাঙালির খুব গর্বের দিন, আনন্দের দিন। সমস্ত বাঙালি তথা সমস্ত ভারতবর্ষ তথা সমস্ত পৃথিবী আজকের এই দিনটাতে নস্টালজিক হয়ে যায়, আবেগে ভরে যায়। এমন একটা গুরুত্বপূর্ণ দিনে আমি দু কথা গুরুদেব সম্পর্কে বলব। সময়টা 1861, বাংলার 1268। ভোর রাতে গঙ্গার কিনারে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ভূমিষ্ঠ হল এক উজ্জ্বল জ্যোতিষ্ক। পিতা মহান ঋষি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। সারদা দেবীর 15টি সন্তান, তার মধ্যে রবীন্দ্রনাথ হলেন 14 নম্বর সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সমস্ত দিককে উন্মোচন করেন। বাংলা সাহিত্যে এমন কোন দিক নেই যেখানে তার ভূমিকা নেই। সমস্ত দিকগুলোতে তিনি একেবারে শীর্ষস্থানে পৌঁছেছেন। গল্প, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, পত্র, শুধু তাই নয়, সঙ্গীত। গুরুদেবের জীবনে সঙ্গীত একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তিনি যদি কোনো কিছুই সৃষ্টি না করতেন, শুধু যদি সঙ্গীতটাই করতেন, তাহলে তিনি সমগ্র বিশ্ববাসীর কাছে অমর হয়ে থাকতেন। তার সঙ্গীত আমাদের জীবনের কথা বলে। আজকে হচ্ছে গুরুদেবের 166তম জন্মদিন। এই 166 বছর পরেও তার সঙ্গীত বাঙালির ঘরে ঘরে চলছে। যতদিন বাঙালি জাতি থাকবে, যতদিন চন্দ্র সূর্য উঠবে, ততদিন ধরে এই সঙ্গীত চলবে। প্রায় 3000-এর উপরে সঙ্গীত তিনি সৃষ্টি করেছে। তার সঙ্গীত সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। শুধু সঙ্গীত না, এইবার আসি তার চিত্রের কথা। জীবনের প্রান্তিক পর্বে এসে তিনি ছবি আঁকা শুরু করেন। নিরাপদ 50-55 বছর বয়সে এসে তিনি ছবির জগতে আসেন। ধীরে ধীরে প্রায় 2 থেকে 3000 তিনি ছবি আঁকতে পারেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ওয়াইড একটা আর্ট এক্সিবিশন। ভিক্টোরিয়া ওকাম্পোর সহযোগিতায় গুরুদেব সেখানে অংশগ্রহণ করেন এবং প্রমাণিত হয় সেই সময়কার তিনি একজন মডার্ন আর্টিস্ট। এইভাবে সাহিত্য, সঙ্গীত, চিত্র সমস্ত জায়গায় তিনি শীর্ষস্থানে পৌঁছে যান। আর এসবের মধ্যে দিয়েই চলে আসে 1913 সাল। 1913 সাল সমগ্র ভারতবাসী তথা সমগ্র এশিয়াবাসীর কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। তার সমগ্র এশিয়ার মধ্যে তিনি একজন বাঙালি নিয়ে আসলেন নোবেল পুরস্কার। গীতাঞ্জলি ইংরাজি অনুবাদের মধ্যে দিয়ে সং অফ অফারিংস। এই সং অফ অফারিংস যখন বিদেশের মাটি থেকে পৌঁছালো, সমস্ত মানুষ, সমস্ত শিক্ষিত মহল, বুদ্ধিজীবী মানুষ আনন্দিত হয়ে গেল। তারা অবাক হয়ে গেলেন যে গুরুদেব কি অসাধারণ জিনিস সৃষ্টি করেছেন। এসব উপনিষদের বাণী, এসব ইউনিভার্সাল, চিরকালীন, চিরযুগ ধরে থেকে যাবে। আর তার মধ্যে দিয়ে তিনি পেয়ে গেলেন নোবেল পুরস্কার। এইভাবে সাহিত্যের সর্বশিখরে সঙ্গীত, চিত্র এখানেই শেষ নয়, সৃষ্টি করলেন বিশ্বভারতী। বিশ্বের দরবারে পৌঁছে গেল খোলা আকাশের নিচে তার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। চলমান জীবনে
রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি তার বিবাহিত জীবনে আসে একটু। তার স্ত্রীর নাম মৃণালিনী দেবী। মৃণালিনী যখন জোড়াসাঁকোয় আসেন তখন ছিলেন ভবতারিণী, পরে হতেন মৃণালিনী। গুরুদেবের 5টি সন্তান, 3 কন্যা। প্রথম কন্যা মাধুরী লতা, ডাক নাম বেদা। গুরুদেব বলতেন বেলুপুরীর জন্য এনেছি লাল পেড়ে শাড়ি। দ্বিতীয় কন্যা রেণুকা, ডাক নাম রানী, ছিল বড় জেদি। আর তৃতীয় কন্যা হচ্ছে মীরা। আর রবীন্দ্রনাথের 2 পুত্র, বড় পুত্র হচ্ছে রথীন্দ্রনাথ, আর ছোট হচ্ছে সমীন্দ্রনাথ। এই যে গুরুদেবের 5 সন্তান। তার শিক্ষা, সাহিত্য, সঙ্গীত, চিত্র এবং বিশ্বভারতীর কথা বললাম। গুরুদেবের ওপর লেখা আমার 2টো বই। একটি বই রবি রূপরেখা আত্মচেতনার দর্পণ। এখান থেকে রবি রশ্মিতে স্নাত বাউল এটার উপরে আমি যা লিখেছি সেখান থেকে 2-4টে লাইন পড়ে শোনাচ্ছি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনো বেড়ি দিতাম তাহার পা। বাউল রবীন্দ্রনাথ নিজেকে চিনতে পারলেন লালনের এই গানের মধ্যে দিয়ে। এই বাউল গান কবিকে গভীরভাবে অনুপ্রাণিত করে। ধীরে ধীরে কবি বাউলের মধ্যে আত্মতৃপ্তি লাভ করে। আরেকটি গান, কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে হারায় যে মানুষ তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই ঘুরে। আর 2 লাইন বলবো। আমার আরেকটি গ্রন্থ আছে রবি অমৃত ধারা। এখান থেকে বিভিন্ন ফুলের দাবিতে সমগ্র কাব্য ভাণ্ডার। রবীন্দ্রনাথের কবিতা ছিল প্রায় 3000-এর উপরে। 3000-এর উপরে রবীন্দ্রনাথের কবিতা। সেই কবিতাকে বিভিন্ন পর্বে ভাগ করা হয়েছে। আমি ভাগ করেছি উচ্ছ্বাস যুগ, প্রকৃতি মানব রসশিল্প যোগ, ভগবত রসলীলা যোগ, আর কাব্য দর্শন তত্ত্ব যুগ। এই সবের মধ্যে রবীন্দ্রনাথের সমস্ত কাব্য ধারা প্রকাশিত হয়েছে। তো সংক্ষেপে আমি এই 2-4 কথা গুরুদেব সম্পর্কে বললাম।